Hello students, welcome you all to a new video of MS Excel. Today's topic is if function. তাহলে if হচ্ছে MS Excel এর একটি ফাংশনস যেটা লজিক্যাল ফাংশনের ক্যাটাগরির মধ্যে পড়ে। প্রথমেই আমরা দেখে নেব যে এই ফাংশনসটা কিভাবে কাজ করে বা অ্যাকচুয়ালি এর ডেফিনেশনসটাই বা কী হতে পারে। স্ক্রিনের সামনে তোমরা দেখতে পাচ্ছ এর একটা ডেফিনেশন, বইয়েও তোমাদের এই রকমই লেখা থাকবে। কি আছে? দ্য ইফ ফাংশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার লজিক্যাল ফাংশন ইন এক্সেল। অত্যন্ত জনপ্রিয় একটি লজিক্যাল ফাংশন এমএস এক্সেলে, and it allows you to make logical comparisons between values. তাহলে তোমাকে এই ফাংশনটা সক্ষম করে কিছু ধরনের লজিক্যাল কম্প্যারিজন করবার জন্য। তো লজিক্যাল কম্প্যারিজন ব্যাপারটা কি? লজিক্যাল কম্প্যারিজন হচ্ছে এমন একটা কম্প্যারিজন যার মধ্য দিয়ে আমরা কি করতে পারি, যে দুটো ভ্যালু, কথাটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, আমি কিন্তু এখানে বলছি দুটো ভ্যালু বা নাম্বারসের মধ্যে অনলি নাম্বার এদের মধ্যে কম্প্যারিজন করা যায়। কম্প্যারিজনটা আমরা কিভাবে করব বা লেখার টেকনিকটা কি সেটা আমি আস্তে আস্তে তোমাদেরকে বলছি। কম্প্যারিজনটা হওয়ার পর আমার কাছে একটি রেজাল্ট আসবে, আইদার অফ দিস টু রেজাল্ট। এক নম্বর হতে পারে যে কম্প্যারিজনটা ট্রু হতে পারে, অথবা কম্প্যারিজনটার রেজাল্ট ফলস হতে পারে। তো সেটা আমরা যে কম্প্যারিজন করব সেই কম্প্যারিজনের উপর বেস করে আমার আউটপুটটা আসবে ট্রু বা ফলস। ওকে, ফাইন। আচ্ছা, এরপরে আমরা দেখব যে এই লজিক্যাল কম্প্যারিজনটাকে ইউজ করে আমি কিভাবে আমার আউটপুট পেতে পারি, এক্সপেক্টেড আউটপুট আমি পেতে পারি। তো সেইটা জানতে হলে আমাকে অবশ্যই এই ফাংশনটার সিনট্যাক্সটা জানতে হবে। খুব ন্যাচারাল ব্যাপার। তো সিনট্যাক্সটা দেখো, স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ যে সিনট্যাক্সটা এখানে আমার এসে গেছে। ইকুয়ালস টু ইফ, আমি জানি যে কোনো ফর্মুলা বা ফাংশনসকে ইকুয়ালস টু সাইন দিয়ে করা হয়, ঠিক এখানেও কিন্তু এই ইকুয়ালস টু সাইন ব্যবহার করা হয়েছে। তারপর হচ্ছে লজিক্যাল টেস্ট। এই যে এখানে এই কথাটা আছে লজিক্যাল টেস্ট, এই লজিক্যাল টেস্টটাকে অনেক সময় কন্ডিশনও বলা হয়। তারপর কমা ব্যবহার করা হয়েছে, দেখতেই পাচ্ছ এখানে একটা কমা ব্যবহার করছে। কম্প্যারিজনটা বা কন্ডিশনটা দেবার পর এই কন্ডিশনটা যেটা রেজাল্ট হবে ট্রু অথবা ফলস, তার ওপর বেস করে আমার আউটপুটটা কি আসবে। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমাকে ডাবল কোটেশনের মধ্যে একটা যে কোনো জিনিসকে লিখতে হবে যেটাকে আমি অ্যাজ এ আউটপুট পেতে চাইছি। এটা যদি ট্রু না হয় তাহলে কমা দিয়ে আমি আবার ডাবল কোটেশনের মধ্যে ফলস হলে কি আউটপুট আসবে সেইটা লিখবো। তাহলে এখানে 1 নম্বর টাস্ক আর এখানে 2 নম্বর টাস্ক আমার যেটা পারফর্ম হবে সেটা থাকবে। এবার একটা ছোট্ট এক্সাম্পল দেব। ছোট্ট এক্সাম্পল দিলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কিরকম? ধরে নিচ্ছি আমি এখানে লিখলাম ইকুয়ালস টু ইফ, ব্র্যাকেট দিলাম 5 ইজ লেস দেন 3। এবার তোমরা কি বলতে পারো যে 5 কি লেস দেন 3 অর গ্রেটার দেন 3? আমরা সবাই জানি যে 5 অলওয়েজ গ্রেটার দেন 3। দ্যাট মিনস এই কন্ডিশনটা আমার কাছে যেটা আউটপুট দেবে সেটা হচ্ছে ফলস আউটপুট দেবে, মানে রেজাল্ট আসবে ফলস। যখন ফলস আসবে তাহলে এই যে কমা দেবার পর যে পার্টটা, সেই পার্টটা ট্রু
এই রেজাল্টটা যদি ট্রু হয় সেই কাজটা করবে। তো আমি এখন এখানে লিখে দেব ইয়েস এবং তারপরে কমা দিয়ে আমি লিখে দেবো নো। অবশ্যই সেটাও ডবল কোটেশনের মধ্যে আসবে। এবার যদি এই কন্ডিশনটা আমার ট্রু হয়, কিন্তু এখানে তো ট্রু হলো না, এখানে কি হলো, ফলস হলো। তাহলে ফলস হলে আমার এই পার্টটার কাজ হবে না, এটাকে ও স্কিপ করে যাবে। স্কিপ করে গিয়ে তার পরের যে পার্টটা আছে, মানে কমা দেবার পরের যে পার্টটা আছে সেই পার্টটার কাজটা করবে। মানে এখানে কি করবে, সিম্পল আমার কাছে প্রিন্ট করবে নো। ফাইন। এবার যদি আমার কন্ডিশনটা একটু চেঞ্জ থাকতো, আমি যদি এখানে লিখি 10 ইজ গ্রেটার দেন 5, দ্যাট মিনস কি এই কন্ডিশনটা আমার ট্রু হবে। ট্রু হলে আমার ফলসের পার্টটা হবে না, মানে এই যে কমা দেবার পর যে পার্টটা আছে সেই পার্টটা হবে না, এখানে ট্রু এর পার্টটায় কাজ হবে। এবং ট্রু এ কি লেখা আছে, আমি দেখতে পাচ্ছি এখানে ইয়েস লেখা আছে, সুতরাং আমার কি প্রিন্ট হবে, ইয়েস প্রিন্ট হবে। তাহলে এটা একটা খুবই সিম্পল অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড একটা এক্সাম্পল, যার মধ্যে দিয়ে আমরা কি করতে পারি, বুঝতে পারি যে ইফের অ্যাকচুয়ালি কার্যপ্রণালীটা কিভাবে চলছে। তো এটা সিম্পল ইফের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আমরা অনেক সময় এই রকম দরকার হয় যে অনেক কিছু কমপ্লেক্স কম্প্যারিজন করবার দরকার হয়, বা একসাথে 4টে 5টা টেস্টিং পারফর্ম করতে হয়। সেক্ষেত্রে এই রকম সিঙ্গেল ইফ দিয়ে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো না। তখন কি হয়, তখন আমরা ব্যবহার করি ইফের ভেতরে আবার আর একটা ইফ, তার ভেতরে আবার আর একটা ইফ, তার ভেতরে আরও একটা ইফ, এইরকমভাবে নেস্টিং করতে থাকি ইফগুলোকে, যেটাকে অনেক সময় ক্যাসকেডিং অফ ইফও বলা হয়ে থাকে। তো নেস্টিং বা ক্যাসকেডিং করার পর আমি আমার টেস্টগুলো পারফর্ম করি এবং এক্সপেক্টেড রেজাল্টটা আমি পাই। তো এবার নেক্সট তোমাদের কাছে এর একটু কমপ্লেক্স টাইপ বলবো, যে কমপ্লেক্স টাইপটা হচ্ছে নেস্টেড ইফ। ভালো করে বুঝবে, আশা করা যায় পুরোটা দেখার পর তোমাদের মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না। তো আমি বোঝানোর সুবিধার জন্য আপাতত স্ক্রিনটাকে ক্লিয়ার করে দিই বা ইরেজ করে দিই। ফিরে এলাম আবার স্ক্রিনটা ক্লিয়ার হওয়ার পর। নেস্টেড ইফের টপিকে নেস্টেড ইফের সিনট্যাক্সটা প্রথমে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ইফ ব্যবহার করা হয়েছে। কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে, এইখানে একটা ইফ ব্যবহার করা হয়েছে, এইখানে আবার একটা ইফ ব্যবহার করা হয়েছে, এইখানে আবার একটা ইফ ব্যবহার করা হয়েছে। কিন্তু এই যে ইফের যে ব্র্যাকেটটি রয়েছে, এই ব্র্যাকেটটি এখানে ওপেন হয়েছে, কিন্তু মাঝখানে কোথাও ব্র্যাকেট কিন্তু ক্লোজ হয়নি। এখানেও একটি ব্র্যাকেট ওপেন হয়েছে, এখানেও একটি ব্র্যাকেট ওপেন হয়েছে, এবং লাস্টে গিয়ে এই 3টি ব্র্যাকেট কিন্তু ক্লোজ হয়েছে। তাহলে কনস্ট্রাকশন পলিসিটা এইরকমভাবেই চলবে। প্রথমে চলে আসি যে আমার প্রথমে কন্ডিশনটা কি। কন্ডিশন নাম্বার 1, এখানে আমি একটা কন্ডিশন দেব, যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমার এই কাজটা হবে, এবং কন্ডিশনটা যদি আমার ফলস হয় তাহলে আমার এইখানে যে কাজটা হবে সেটা হচ্ছে আর একটা ইফ, সেখানে গিয়ে আরও একটা লজিক্যাল কম্প্যারিজন পারফর্ম হবে। কিরকম, তাহলে কন্ডিশন 2 এর ক্ষেত্রেও সে একই থিওরি প্রযোজ্য। আইদার এটা ট্রু হতে পারে, যদি ট্রু হয় তাহলে এই টাস্কটা পারফর্ম হবে, যদি এটা ফলস হয় তাহলে তার পরবর্তী পর্যায়ে চলে যাবে। তাহলে পরবর্তী পর্যায়ে দেখছি আর একটা কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনের দুটো পার্ট হতে পারে, আইদার ট্রু অর ফলস। যদি এটা ট্রু হয় তাহলে ট্রু এর পার্ট হচ্ছে এইটা কমা দেবার পরে, এবং ফলসের পার্ট হচ্ছে লাস্টেরটা বা টাস্ক 4। তাহলে এইভাবে একের পর এক কম্প্যারিজন করতে করতেও এগিয়ে যাবে। তো এখানে ইফের ভেতরে ইফ, তার ভেতরে ইফ, তার ভেতরে ইফ, এইটার কোনো লিমিটেশন নেই, অ্যাজ মেনি নাম্বার অফ ইফ উই ক্যান এবল টু ক্যাসকেড। তো নেস্টেড ইফের টপিকে আমাদের থিওরিটিক্যাল পার্ট এইটুকুই হলো। এবার এইটাকে আমরা যদি বুঝতে চাই খুব ভালোভাবে, তাহলে পরবর্তী পার্টে এই ভিডিওরই আমি নেস্টেড ইফেক্টকে প্র্যাকটিক্যালি তোমাদেরকে করে দেখিয়েছি। অবশ্যই সেই
প্র্যাকটিক্যাল পোর্শনটা দেখতে হবে, আদারওয়াইজ কিন্তু কনসেপ্টটা কিছুতেই তোমাদের ক্লিয়ার হবে না। তো খুব আশা রাখছি তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে। ইফের যে দুটো ক্যাটাগরি আমরা জেনেছি, একটা হচ্ছে সিম্পল ইফ আর একটা নেস্টেড ইফ। তো সেই টপিকেরই আজকে প্রথম টাইপ, সেটা হচ্ছে সিম্পল ইফ। তো সিম্পল ইফকে আমরা কিভাবে ইউজ করব? ইফ একটা লজিক্যাল ফাংশনের ক্যাটাগরির মধ্যে আসে, তো এর সিনট্যাক্স আমরা দেখব এবং কিভাবে এই ইফটাকে আমরা ব্যবহার করব তা সেটা আমি এখানে তুলে ধরব। আমরা দেখতে পাচ্ছি যে একটা টেবিল আমি ছোট তৈরি করে রেখেছি, যে টেবিলটার মধ্যে তিনটে কলাম আছে বা ফিল্ড আছে। একটা ফিল্ডের মধ্যে সিটিজেন, সিটিজেন মানে হচ্ছে নাগরিক, কয়েকজন র্যান্ডম সিটিজেনের নাম আমি এখানে রেখেছি, পবন কুমার, রাজেশ সিং, সবিতা কুমারী, ইমরান খান, রাহুল গুপ্তা। তাদের রেসপেক্টিভ এজ, যেমন পবন কুমারের 22, রাজেশ সিং এর 45, সবিতা কুমারী 17, এটসেট্রা এটসেট্রা। এবার আমরা জানি যে ভারতীয় সংবিধান অনুসারে ভোট দেবার বয়স হচ্ছে 18 বছরের ঊর্ধ্বে, তার আগে ভোট দেওয়া যায় না। তো আমি এখানে এই ইফ ফাংশনটা ইউজ করেই দেখব যে এখানে যে কজন সিটিজেন আছেন তাদের মধ্যে কে কে ভোট দেবার জন্য এলিজিবল এবং কে কে এলিজিবল নয়। তো এই যে এলিজিবল কলামটা আছে তার মধ্যে অ্যান্সার আসবে, যদি এলিজিবল হয় তাহলে ইয়েস, আর যদি এলিজিবল না হয় তাহলে নো। তো অ্যাপ্লাই কি করে করব? আমরা ইফটাকে কি করে কাজে লাগিয়ে এটাকে বের করতে পারি? ইকুয়ালস টু সাইন দেব। আমরা জানি ইচ অ্যান্ড এভরি ফাংশনস অ্যান্ড ফর্মুলা অলওয়েজ স্টার্টস উইথ ইকুয়ালস টু সাইন। তো ইকুয়ালস টু সাইনটা দেওয়ার পর ইফ লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করব। যে কোনো ফাংশনেই ওপেন অ্যান্ড ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিস থাকে, তো ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লজিক্যাল টেস্ট। এই জিনিসটা আছে, লজিক্যাল টেস্ট মানে যার উপর আমি টেস্টিংটা পারফর্ম করব। তো এই লজিক্যাল টেস্টকে অনেক সময় কন্ডিশনও বলা হয়। তো আমি এই যে এজ যেটা G5 সেলের মধ্যে রয়েছে সেটাকে সিলেক্ট করে নিলাম, তাহলে তার সেল রেফারেন্সটা বা সেল অ্যাড্রেসটা পেলাম। ইফ ইট ইজ গ্রেটার দেন 18, তাহলে লিখে দিলাম গ্রেটার দেন সিম্বল দিয়ে। তো এখানে গ্রেটার দেন ছাড়া আর কি কি সিম্বল ব্যবহার হতে পারে? এখানে গ্রেটার দেন ছাড়া লেস দেন হতে পারে, গ্রেটার দেন ইকুয়ালস টু হতে পারে, লেস দেন ইকুয়ালস টু হতে পারে, নট ইকুয়ালস টু হতে পারে। এইরকম যে কোনো সাইন আমরা অপারেটরস যেগুলোকে বলা হয় সেগুলো আমি ব্যবহার করতে পারি। তো আমি এখানে আমার প্রয়োজন অনুসারে গ্রেটার দেন সাইনটাকে ব্যবহার করলাম। তো ইফ ইট ইজ গ্রেটার দেন 18, এটা দুটোই পার্ট হতে পারে, আইদার এই কন্ডিশনটা ট্রু হতে পারে অথবা ফলস হতে পারে। কারণ যে কোনো ধরনের লজিক্যাল টেস্টের অনলি অ্যান্ড এক্সক্লুসিভলি অনলি টু অ্যান্সার্স, আইদার ইয়েস অর নো অর ট্রু বা ফলস, এটাই আসতে পারে। তো দুটোর মধ্যে যে কোনো একটা মানে একদম কনফার্ম হবে, ট্রু হতে পারে অথবা ফলস হতে পারে। যেমন তোমাকে যদি একটা কয়েন টস করতে বলা হয় তাহলে আইদার হেড অর টেল, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, মাঝামাঝি কোনো কিছু হতে পারে না। বা তোমার ঘরে যে সুইচ রয়েছে, যে বৈদ্যুতিক সুইচ রয়েছে যার দ্বারা আমরা বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জামকে অন অফ করি, তো সেই সুইচের দুটোই স্টেট হতে পারে, একটা ট্রু হতে পারে অথবা ফলস হতে পারে, মানে অন হতে পারে অথবা অফ হতে পারে, এর মাঝামাঝি কিন্তু কিছু হওয়ার চান্সেস নেই। তো ঠিক সিমিলারলি এটারও আইদার ট্রু হবে অথবা ফলস হবে। সেটাকে আমি প্রথমে লজিক্যাল টেস্টের জায়গায় লিখে দিলাম, লিখে দেওয়ার পর আমাকে কমা দিতে হবে। কমা দেওয়ার পর
আর একটা নেক্সট যে আর্গুমেন্ট রয়েছে, এগুলোকে সব আর্গুমেন্টস বলা হচ্ছে বা প্যারামিটার্স বলা হচ্ছে। নেক্সট আর্গুমেন্টটা ভ্যালু ইফ ট্রু, যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমার কাছে কি আসবে, তো আমার কাছে তখন ডিসপ্লে হবে ইয়েস, মানে সে ভোট দেবার জন্য এলিজিবল। যদি এটা ফলস হয় তারপরের পোর্শনসে হচ্ছে আমি কমা যদি দিই তাহলে তারপরের পোর্শনে আমি দেখব ভ্যালু ইফ ফলস, মানে যদি আমার এই কন্ডিশনটা ফলস হয় তাহলে কি হবে, তাহলে ডাবল কোটেশনের মধ্যে নো লিখে দেবো। আর একটা জিনিস মনে রাখতে হবে যে আমি যে ভ্যালুটা ডিসপ্লে করাতে চাইছি এই কন্ডিশনটা ট্রু বা ফলস হবার জন্য, সেগুলোকে অবশ্যই ডবল কোটেশনের মধ্যে লিখতে হবে, তবে গিয়ে কিন্তু এটা আমার ওই সেলের পার্টিকুলার সেলের মধ্যে ডিসপ্লে হবে। যে ব্র্যাকেটটা আমি ওপেন করেছিলাম সেই ব্র্যাকেটটা লাস্টে গিয়ে অবশ্যই ক্লোজ করতে হবে, ভুল করা যাবে না, ভুল হলে কিন্তু এরর মেসেজ আমার কাছে আসবে। লেখার পর এবার আমি এন্টার প্রেস করলাম। দেখতে পাচ্ছি প্রথম ক্যান্ডিডেটের এজ হচ্ছে 22 এবং এলিজিবিলিটির মধ্যে সে ইয়েস পেয়েছে, মানে সে ভোটদানের জন্য এলিজিবল। ঠিক সিমিলারলি পরের সেলগুলোতে আমি ফর্মুলাটা কপি করে দেবো। কপি করে দিলে দেখতে পাচ্ছি যে সেকেন্ড যে সিটিজেন আছে রাজেশ সিং, সেও ইয়েস, মানে সে ভোট দেওয়ার জন্য এলিজিবল। তারপরে সবিতা কুমারী, তার এজ হচ্ছে 17 হুইচ ইজ লেস দেন 18, মানে 18 বছরের নিচে, সেই জন্য তিনি ভোট দিতে পারবেন না, তো এলিজিবিলিটির মধ্যে নো এসেছে। ইমরান খান 28 ইয়ার্স এজ, উনি ভোট দিতে পারবেন। রাহুল গুপ্তা 12 ইয়ার্স এজ, উনিও ভোট দিতে পারবেন। তাহলে এইভাবে আমরা একটা ইফ কে কাজে লাগিয়ে আমি বিভিন্ন ধরনের ডিজায়ার আউটপুট পেতে পারি এবং আমাদের লজিক্যাল টেস্ট আমরা করতে পারি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমি এক্সাম্পলটা খুবই সিম্পল নিয়েছি, যেহেতু তোমাদের কাছে ইফটা হচ্ছে একদম এই ধরনের লজিক্যাল টেস্ট করার জন্য প্রথম ফাংশন, তো আমি ব্যাপারটাকে খুব সিম্পলিফাইড এবং ইজি করার জন্য আমি খুব ইজি এক্সাম্পল নিয়েছি। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে নেস্টেড ইফ বা ইফ ইনসাইড অ্যানাদার ইফ, মানে একটা ইফের ভেতরে অনেকগুলো ইফ। তার মানে ইফ যে শুধু সিম্পল ফর্মেই ব্যবহার হতে পারে তা নয়, ইফের ভেতরেও আমি আবার ইফকে রেখে পরে আরো কমপ্লেক্স টেস্টিং করতে পারি, যেটাকে বলা হচ্ছে নেস্টিং অফ ইফ। নেস্টেড ইফ সিম্পল ইফের ঠিক পরেই আমরা করছি। তো এইটাকে তোমাদের সামনে বোঝাবার জন্য আমি একটা ডেমো মার্কশিট তৈরি করেছি। ডেমো মার্কশিট মানে হচ্ছে এটা অরিজিনাল কোনো মার্কশিট নয়, বা এটার সঙ্গে অরিজিনাল মার্কশিটের কোনো লিঙ্ক নেই, জাস্ট এটা একটা ইমেজিনারি মার্কশিট তোমাদের সামনে রেখেছি টপিকটাকে বোঝাবার জন্য। এর মধ্যে দেখছো ওপরেই লেখা আছে স্টুডেন্ট মার্কশিট। আমাদের অ্যানুয়াল পরীক্ষার পর আমরা সবাই হাতে মার্কশিট পাই। সেই মার্কশিটের মধ্যে আমি দেখেছি বিভিন্ন সাবজেক্টের মার্কস থাকে, থিওরি মার্কস, প্র্যাকটিক্যাল মার্কস বা যেরকম যা আছে থাকে, তার টোটাল করা হয়। ইউনিট টেস্টের যে নাম্বারসগুলো আছে সেগুলোকে টোটাল করে আলটিমেটলি লাস্টে একটা গ্রেড দেওয়া হয়। গ্রেডের একটা ক্রাইটেরিয়া রয়েছে যে কে কিরকম গ্রেড পাবে। ঠিক আমিও সেই রকম এই মার্কশিটের মধ্যেও কিছু স্টুডেন্টসের নাম লিখেছি 1 to 10, রোল নাম্বার 1 থেকে রোল নাম্বার 10। এই নামগুলো অবশ্যই ইমেজিনারি নাম বা র্যান্ডাম নাম, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। 1 নম্বরে অনিরুদ্ধ ব্যানার্জি, 2 নম্বরে প্রদীপ হালদার, 3 নম্বরে মনোজিৎ মাঝি, এইরকম কিছু নাম লেখা হয়েছে। এবং 4টা সাবজেক্ট, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথস বা ম্যাথামেটিক্স এবং পরিবেশ, এই 4টা সাবজেক্ট আমি নিয়েছি এবং এই 4টা সাবজেক্টের কিছু মার্কস আমি এখানে র্যান্ডামলি ইনপুট করেছি। এর পরের কলামে আছে টোটাল, ঠিক আছে। টোটালটা এখন আমি ডিলিট করে দিচ্ছি, টোটালটা রাখছি না, আমরা বানাবো প্রথম থেকেই মার্কশিটটা, তো সেই জন্য আমি ডিলিট রাখলাম। এখন এর টোটালের পরের কলামটাই হচ্ছে পার্সেন্টেজ, মানে আমি যা পরীক্ষা দিয়েছি তার প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে শতকরা বের করব। পার্সেন্টেজ মানে হচ্ছে শতকরা, মানে 100-র মধ্যে তুমি কি পাচ্ছ। আর লাস্টে হচ্ছে গ্রেড। এই গ্রেডটাও আমরা ক্যালকুলেট করব ফর্মুলা দিয়ে, বেসিক্যালি এটাই আমরা ইফ ফর্মুলা দিয়ে বের করব। তো এই গ্রেডটা বার করার জন্য আমি একটা ছক বানিয়েছি
যেটার মধ্যে আমি এখানে নিজের মতো করে একদম নিজের মতো করে একটা গ্রেড তৈরি করেছি। কিরকম গ্রেড, যদি কোনো স্টুডেন্ট পার্সেন্টেজ মানে এই কলামটায় যে ভ্যালু থাকবে, পার্সেন্টেজ কলামটায় যে ভ্যালু থাকবে সেটা যদি 80 অ্যাবাভ 80 and 80 অ্যাবাভ মানে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়ালস টু 80 হয়, তাহলে সে এ প্লাস পাচ্ছে। যদি সে 75 and অ্যাবাভ পাচ্ছে তাহলে সে এ পাচ্ছে। যদি সে 60 and অ্যাবাভ পাচ্ছে তাহলে বি পাচ্ছে। এবং যে 50 গ্রেটার দেন 50 পাচ্ছে, 50 বা 50 বা 50 এর উপরে পাচ্ছে, সে সি পাচ্ছে। এবং সে 50 এর নিচে পেলে আমি লিখেছি হার্ড ওয়ার্ক, বা আর একটু তাকে চেষ্টা করতে হবে, বা এখানে তুমি যদি চাও তো এখানে চেঞ্জ করে নট প্রমোটেড লিখে দিতে পারো, নট প্রমোটেড মানে তাকে পাস করানো হলো না, এই রকম একটা কন্ডিশনের মধ্যে আমি এই ছকটাকে তৈরি করেছি। তাহলে এবার সরাসরি চলে আসছে আমাদের মেইন টেবিলের মধ্যে। তো মাস্টার এই টেবিলটার মধ্যে আমি প্রথমে টোটাল তৈরি করব। টোটাল তুমি সিম্পল ফর্মুলা ইউজ করেও করতে পারো বা অটো সাম দিয়েও করতে পারো। অটো সাম ফেসিলিটি আমাদের কাছে রয়েছে। আমি দেখতে পাচ্ছি এডিটিং যে ট্যাব রয়েছে তাই রিবনের মধ্যে অটো সাম বলে একটা অপশনস আছে, অটো সামে আমি ক্লিক করে দেবো। অটো সামে ক্লিক করলেই আমি দেখতে পাচ্ছি ও অটোমেটিক্যালি তার লেফট হ্যান্ড সাইডে যে চারটে কলাম আছে তার যে ভ্যালু আছে সেটাকে সিলেক্ট করে নিয়েছে। যেই চারটে কলাম হচ্ছে E5 to H5। এই যে সাম যে কথাটা লেখা আছে এটা হচ্ছে একটা ফাংশন, এটা হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল ফাংশনের ক্যাটাগরিতে পড়ে। তো ম্যাথামেটিক্যাল ফাংশনের ক্যাটাগরিতে মধ্যে সামকে আমরা ইউজ করছি এখানে। এবং এর ভেতরে যেটা রয়েছে E5 colon H5 এটাকে বলা হচ্ছে প্যারামিটার বা আর্গুমেন্টস। এবং এটা হচ্ছে একটা সেল রেঞ্জ, এই রেঞ্জ অফ সেল মানে কোলন ইউজ করা হয়েছে মাঝখানে, মানে এই রেঞ্জ অফ সেল। এখানে 4টে 5টে বা তারও বেশি সেল থাকতে পারে। এখন আমাদের এখানে 4টে রয়েছে, সেজন্য 4টে সেল। জাস্ট অটো সাম করার পরে আমি এন্টার প্রেস করব কিবোর্ড থেকে এবং দেখব যে আমার কাছে টোটালটা চলে এসেছে। নেক্সট সেলগুলোতে আর আমার লিখবার দরকার নেই, আমরা অনেকবার করেছি যে আমরা অটোফিল করে দেবো এবং দেখব যে আমি ফর্মুলাটাকে কপি করে দিলাম। তো আমি দেখতে পাচ্ছি ফর্মুলাটা কপি হয়ে গেছে এবং সবারই টোটাল পাওয়া গেছে। পার্সেন্টেজ, এরপরে চলে আসছি পার্সেন্টেজ ক্যালকুলেট করার দিকে। তো পার্সেন্টেজটা কি করে ক্যালকুলেট করব, পার্সেন্টেজটা ক্যালকুলেট করার বিষয়ে বলার আগে আমি দুটো জিনিস বলে নিই। একটা হচ্ছে এই যে সাবজেক্টগুলো যে মার্কস আমি দিয়েছি বা এখানে যে ইমাজিন করেছি বা অনুমান করেছি সেগুলো সব 100-র মধ্যে, ঠিক আছে। ধরে নেওয়া হচ্ছে বাংলাও 100তে পরীক্ষা হয়েছে, ইংলিশও 100তে পরীক্ষা হয়েছে, ম্যাথামেটিক্সও 100তে পরীক্ষা হয়েছে এবং পরিবেশও 100তে পরীক্ষা হয়েছে। টোটাল 400 নাম্বারের পরীক্ষা হয়েছে এবং যে নাম্বারগুলো তারা পেয়েছে সেগুলো সব 100-র মধ্যে পেয়েছে, আউট অফ 100। অল নাম্বারস আর ক্যালকুলেটেড আউট অফ 100। পার্সেন্টেজে চলে এলাম। পার্সেন্টেজে এসে আমি ইকুয়ালস টু চিহ্ন দিলাম, দেওয়ার পর টোটাল যে সেলটার মধ্যে আছে সেটা সিলেক্ট করলাম। আমার টোটাল নাম্বার ডিভাইডেড বাই ম্যাক্সিমাম মার্কস, আমার এই 4টা সাবজেক্টের ম্যাক্সিমাম মার্কস কত, তাহলে 100 করে হলে 4টা সাবজেক্টে 400, এটাই হচ্ছে সর্বাধিক নাম্বার। আমি সবচেয়ে বেশি 400 পেতে পারি, এর বাইরে কিছু পেতে পারি না। ইনটু যেহেতু আমি শতকরা বা পার্সেন্টেজ ব্যবহার করছি সেই জন্য ইনটু 100 করলাম। লেখার পর জাস্ট প্রেস এন্টার, আমি দেখব আমার পার্সেন্টেজ ক্যালকুলেট হয়ে গেছে। সিমিলার ফ্যাশনে আমি ফর্মুলাটাকে কপি করে দেবো, জাস্ট বটম রাইট কর্নারে হ্যান্ডেলে গিয়ে ডাবল ক্লিক করে হয়ে গেল। আমি দেখতে পাচ্ছি সবার নিজের নিজের পার্সেন্টেজ এখানে বেরিয়ে গেছে। এবার আমার গ্রেড ক্যালকুলেট করার টাইম। তো গ্রেডটা আমি ক্যালকুলেট করব কি করে, ঠিক সিমিলারলি লজিক্যাল ফাংশনস ইফ ইউজ করব, বাট এখানে ইফের একটু কমপ্লেক্স ক্যাটাগরি তৈরি হবে যেটাকে বলা হচ্ছে নেস্টেড ইফ। তো আমি বলবো যে তোমরা খুব মন দিয়ে ফর্মুলাটা দেখবে এবং বুঝবার চেষ্টা করবে। আমি স্টেপ বাই স্টেপ বলতে বলতে যাব এবং এক্সপ্লেন করতে করতে যাব যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তাহলে ফার্স্টে ডিজায়ার সেলে গিয়ে, মানে যে সেলে আমি গ্রেডটা পেতে চাইছি সেখানে গিয়ে ইকুয়ালস টু সাইন দিলাম, ইফ লিখলাম। ইফ লেখার পরে আমি এই যে গ্রেডটা তৈরি করছি এ প্লাস এ বি সি এবং নট প্রমোটেড, সেটা অবশ্যই পার্সেন্টেজ কলামটার উপর বেস করে। সুতরাং পার্সেন্টেজের এই সেলটা সিলেক্ট করে নিলাম। ফার্স্টের কন্ডিশন হচ্ছে গ্রেটার দ্যান এন্ড ইকুয়ালস টু 80। যদি গ্রেটার দ্যান এন্ড ইকুয়ালস টু 80 হয় তাহলে কি হবে,
দেখো ইফ এর মধ্যে প্রথমেই হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে লজিক্যাল টেস্ট থাকে, তো এইটা আমার লজিক্যাল টেস্ট J5 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 80। তারপর হচ্ছে ট্রু ভ্যালু, এইটা যদি আমার ট্রু হয় যে ছেলেটি এখানে 81.25 পেয়েছে, দ্যাট মিনস এটা 80 এর চেয়ে গ্রেটার, মানে এটা ট্রু, এই টেস্টটা ট্রু হবে। তাহলে সেক্ষেত্রে আমি কি ডিসপ্লে করব, ডাবল কোটেশনের মধ্যে A+, কারণ আমি জানি যে ভ্যালুটা আমি ডিসপ্লে করাতে চাই সেটা ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে, সুতরাং আমি এটা ডাবল কোটেশনে রাখলাম। এবার এই ভ্যালুটা ফলসও হতে পারে, মানে কেউ 80 বেশি না পেতে পারে, তাহলে আবার আমি কমা দিলাম, এখানে সবকিছু কমা সেপারেটেড হবে, লজিক্যাল টেস্টটা লেখার পর কমা হবে, তারপর ট্রু ভ্যালুটা যেটা এটা কন্ডিশনটা ট্রু হলে যে ভ্যালুটা ডিসপ্লে হবে সেটাও কমা দিয়ে ডাবল কোটেশনের মধ্যে হবে, তারপরে আবার কমা দিয়ে ফলস ভ্যালুটাও তাই হবে। তো কমা সেপারেটেড থাকবে, কমা দেওয়ার পর আবার আমি কি দেবো, ইফ দেবো, মানে যদি ফার্স্টের এই কন্ডিশনটা যদি আমার ফলস হয়ে যায় তাহলে আবার টেস্ট করবে, কি টেস্ট করবে, ওই একই ভ্যালুকে টেস্ট করবে যে ইফ ইট ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 75 অর নট, 75 এর সে বেশি কি নয়, কারণ 80 বেশি নাই পেতে পারে কিন্তু 75 এর বেশি সে পেতেই পারে। তাহলে যদি সে পেয়ে থাকে, যদি এটা ট্রু হয়, আবার কমা দিয়ে আমি ডাবল কোটেশনের মধ্যে এ লিখবো এবং ডাবল কোটেশন অফ করব, আবার কমা দেবো। তাহলে যদি এবার সে 75 এরও বেশি না পায়, সে 60 এর বেশি পেতে পারে, তাহলে একই রকম আবার আমি ইফ লিখবো, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, এখানে সব ব্র্যাকেট গুলো ওপেন করে যাচ্ছে, এখনো কিন্তু কোনো ব্র্যাকেটকে ক্লোজ করিনি। একই রকম ভাবে ওই J5 সেলটা নিয়ে নেব এবং টেস্ট করব ইফ ইট ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 60 অর নট। যদি এটা ট্রু হয় তাহলে কমা দিয়ে ডাবল কোটেশনের মধ্যে আমি লিখব বি, ডাবল কোটেশন অফ করব, আবার কমা দেব। লাস্টে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে গ্রেটার দ্যান 50 অর নট, আবার ইফ লিখব, ইফ লেখার পর ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব এবং ওই J5 সেলটাই আমি সিলেক্ট করে নেব এবং গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 50 অর নট, এই কন্ডিশনটা আইদার ট্রু হতে পারে বা ফলস হতে পারে। তাহলে কি হলো, আমি কমা দিয়ে যদি ট্রু হয় তাহলে সে পাবে সি, ডাবল কোটেশন অফ করে দিলাম এবং কমা দিয়ে যদি এটা ফলস হয়ে যায় তাহলে দেখো তারপরে কিন্তু আর কোনো কন্ডিশন নেই, লেস দ্যান 50 যে কন্ডিশনটা আছে সেটার জন্য আবার করে ইফ লিখতে হবে না, কারণ যদি সে 50 এর বেশি না পায় নাম্বার, তাহলে অবভিয়াসলি সে 50 এর নিচে পেয়েছে, সুতরাং আবার নতুন করে ইফ লেখার দরকার নেই, জাস্ট সি লেখার পর কমা দিয়ে ডাবল কোটেশনের মধ্যে নট প্রমোটেড লিখে দেবো, ডাবল কোটেশন অফ করব। এবার ভেরি মাচ কেয়ারফুল যে ব্র্যাকেট গুলো আমি সব ওপেন করেছিলাম সেগুলো একটা একটা করে ক্লোজ করতে হবে। 1 2 3 4টা ব্র্যাকেট ওপেন করেছিলাম, 4টা ব্র্যাকেট লাস্টে ক্লোজ করে দিলাম। খুব ইন্টারেস্টিং ব্যাপার, এই ব্র্যাকেট গুলোর কিন্তু সবসময় তুমি আলাদা আলাদা কালার পাবে, যেমন ফার্স্টে একদম ইনার মোস্ট ব্র্যাকেটটা ব্লু, তারপরেরটা ব্রাউন কালার, তারপরেরটা রেড কালার এবং আউটার মোস্ট ব্র্যাকেটটা হচ্ছে এখানে ব্ল্যাক কালারের। তো একদম বাইরে যে ইফটা রয়েছে, এই যে ইফটা রয়েছে বাইরে, সেটাকে বলা হচ্ছে আউটার ইফ এবং ভেতরের যে ইফ গুলো রয়েছে সেগুলো হচ্ছে ইনার ইফ। এখানে একটা ইফের ভেতরে আরো মাল্টিপল ইফস ক্যাসকেডেড অবস্থায় রয়েছে, সেই জন্য এটাকে নেস্টেড ইফও বলা হয়। তাহলে দেওয়ার পর ফর্মুলাটা কমপ্লিটলি লেখার পর আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গেই দেখলাম যে এই যে অনিরুদ্ধ ব্যানার্জি যে 81.25 পেয়েছে তার গ্রেডে A+ চলে এলো। পরবর্তী ক্ষেত্রে ফর্মুলাটাকে আমরা কপি করে দেবো ডাবল ক্লিক করে এবং দেখতে পাচ্ছি নেক্সট স্টুডেন্টই A, তারপরে B, তারপরে C, B, B, C, এখানে যে C পেয়েছে তার প্রাপ্ত নাম্বার বা অবটেন্ড মার্কস হচ্ছে 58.7। 58.7 হচ্ছে 60 নিচে, ঠিক আছে, সেই কিন্তু 50-র ওপরে, তাহলে 50-র ওপরে পাচ্ছে কিন্তু 60 নিচে পাচ্ছে বলে সে সি গ্রেড পেয়েছে। এবং লাস্টে যে স্টুডেন্ট আছে সে নট প্রমোটেড, মানে সে প্রমোট হতে পারেনি বা পাস করতে পারেনি, কারণ তার প্রাপ্ত পার্সেন্টেজ হচ্ছে 47.75, যে হুইচ ইজ লেস দ্যান 50 বা 50-এর নিচে, সেই জন্য নট প্রমোটেড দেওয়া হয়েছে। তাহলে আমরা এর মধ্যে থেকে কি করলাম যে ইফ ফাংশনটা ব্যবহার করে আমরা সব স্টুডেন্টসদের গ্রেডিং করতে পারলাম খুব ইজিলি। একবারই আমাকে ফর্মুলাটা লিখতে হলো, বাকি সময় আমি কপি করে দিলাম। আর যদি এইভাবে না করে যদি আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে করতে হতো তাহলে সেটা অনেক বেশি টেডিয়াস এন্ড কাম্বারসাম হতো, যেটা অনেক ডিফিকাল্ট হতো। তো এটাই হচ্ছে বিউটি অফ এক্সেল। এক্সেলের এখানেই
সার্থকতা, এবং মানে এটাই হচ্ছে একমাত্র কারণ যে এক্সেল আজ এত ওয়াইডলি পপুলার কেন অফিস ওয়ার্কের জন্য ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে আশা করি তোমাদের কাছে ইফটা ক্লিয়ার হলো। এটা নেস্টেড ইফ ছিল, এবং প্রথমে তোমরা দেখেছো প্রথমের ভিডিওতে যে আমরা সিম্পল ইফ করেছি, আজকে নেস্টেড ইফ করলাম, এবং ইফের এই টপিক আজকে আমাদের কমপ্লিট হলো। থ্যাংক ইউ।